শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপ্তি চৌধুরী, স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনে। আজকে আমার আয়োজনে আমি এমন একজন মানুষকে পেয়েছি যিনি বাংলাদেশের রাজনীতিতে ভীষণ গুরুত্ব বহন করছেন এবং একটা দুঃসময়ে যিনি আসলে অন্যতম প্রতিরোধের ফেস হয়ে উঠেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৮ম মহাসচিব ২০১৬ সাল থেকে যিনি দায়িত্ব পালন করছেন, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই গণ অভ্যুত্থানে আমরা সকলে হাতে হাত মিলিয়ে বা কাঁধে কাঁধ মিলিয়ে একই স্পিরিট নিয়ে কাজ করেছি, কিন্তু এরপরেই স্যার স্টেক হোল্ডার কে বেশি নিয়েছে, কার নেতৃত্বে হয়েছে, সেটা নিয়ে নানা যুক্তিতর্ক হয়েছে। এটা অনভিপ্রেত, এটা আমি মনে করি যেটা হওয়া উচিত। স্যার আমি একটুখানি যদি বলি, যেমন আপনি আপনার বক্তব্যে বলেছেন যে এই অভ্যুত্থান জনাব তারেক রহমানের নেতৃত্ব হয়েছে, আবার ছাত্র জনতা তারা বলেছে আপনার একটি কোর্টকে তারা উদ্ধৃত করে আপনি সেই আন্দোলনের সময় বলছিলেন যে এটার সাথে আমাদের সরাসরি কোনো সংযুক্তি নেই, এটা ছাত্র নেতৃত্বের ভুল কথা। এই যে আপনার মিডিয়ার ব্যাপারটা, প্রবলেমটা ওই জায়গায় এসে যায়। মিডিয়া আপনার অনেক সময় যেটা দুষ্টামি করে আর কি, যেভাবে হোক, সেটা হচ্ছে যে খণ্ডিত বক্তব্য প্রচার করে। আমি যে বক্তব্যটা পুরোটা বললাম তার মানেটা একরকম, তারা হঠাৎ করে দেখা গেলো যে শুধু ওইটুকু বললো যেটুকু আমার বিপক্ষে গেল, তাই না? মানে এটা প্রায় করে, এটা প্র্যাকটিস। আজকেও কীভাবে আপনারা করবেন আমি জানি না, এটা না দেখে বোঝা যাবে না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন স্যার। তো আমি মনে করি যে আপনার এই তারেক রহমানের সাহেবের নেতৃত্বে হয়েছে, এই কথাটা আমরা জোর গলায় বলি এই জন্যেই যে তারেক রহমান সাহেব ওই সুদূরের থেকে আমাদের দলকে পুরোপুরি নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের দলের নেতৃত্বটা নিয়েছে আপনার গোটা 15 বছর। ছাত্র আন্দোলনের সময়ও তারেক রহমানের সঙ্গে এই ছাত্র নেতাদের প্রতীক সার্বক্ষণিক যোগাযোগ ছিল। এটা তারা অস্বীকার করলে আমি মানতে রাজি না। আমার সঙ্গেই তো যোগাযোগ ছিল। সুতরাং তারপরে তো আমরা কখনো বলি না যে এটা আমরাই নেতৃত্ব দিয়েছি পুরোপুরি, এই কথা বলতে চাই না। ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তো আমরা স্বীকারই করছি, অন রেকর্ড আমরা বলছি যে জুলাইয়ের মধ্যে ছাত্ররা সামনে ছিল, কিন্তু এটাকে ওইভাবে বলা আর কেউ ছিল না, আর কেউ কিছু করেনি। 15 বছর আমরা গ্রাউন্ড তৈরি করেছি। 15 বছর আমরা 60 লক্ষ মানুষ আমরা মামলার শিকার হয়েছি। 15টা বছর আমাদের 1700 মানুষ একদম সম্পূর্ণভাবে আপনার ডিসঅ্যাপিয়ার করে গেছে। এই 15 বছরে আপনারা তেমন কোনো আন্দোলন প্রিমেসি ইন বিল্ড জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্মেক্স করতে পারেননি, এই নিয়েও তো স্যার কথা হয়েছে। তেমন কোনো আন্দোলন করতে পারিনি মানে সরকার ফেলতে পারিনি, এই তো। তো সরকার ফেলার ব্যাপারটা একটু অনেকগুলো বিষয় জড়িত থাকে, কিন্তু আমরা তো আন্দোলন করেছি অনেকে, মানে চূড়ান্ত আন্দোলন করেছি। মানুষ সাঁতরে, নদী সাঁতরে পার হয়ে এসছে, যখন গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে, হরতাল করে দিয়েছে গভর্নমেন্ট নিজে, ট্রান্সপোর্ট বন্ধ করেছে, আমাদের লোকের নদী সাঁতরে পার হয়েছে। 100 মাইল সাইকেলে করে গেছে, 100 মাইল রাস্তা। আমাদের লোকেরা দিনের পর দিন, রাতের পর রাত পুলিশের তাড়া খেয়ে তারা বনে জঙ্গলে থেকেছে। আমি নিজে 13 বার জেলে গেছি, 115টা মামলার শিকার হয়েছে। এটা আমার ব্যক্তিগত, সমস্ত নেতাকর্মীরা আমাদের সেভাবে হয়েছে। তারপরে যদি আপনারা বলেন যে সেই রকমভাবে আমরা আন্দোলন করতে পারিনি, সেটাকে নির্যাতনের ইতিহাস বলা যায়। কিন্তু না, নির্যাতনের ইতিহাস, এটা আন্দোলনের ইতিহাস। আপনারা বলতে পারেন যে আমরা সরকারকে ফেলে দিতে পারিনি, ইয়েস উই কুড নট। আমরা 28শে অক্টোবরে সেই যে সমাবেশ, সেখানে দেখলে আমাদের কত নেতা কর্মী সমস্ত আপনার আক্রান্ত হয়েছেন, গুলি খেয়েছেন, মারা গেছেন। আমাদেরও এই আন্দোলন তো 428 জন মারা গেছে। সুতরাং এই যে এই প্রশ্নটা করা, এই প্রশ্নটাও কিন্তু এটা একটা ক্লিয়ার ইন্ডিকেশন অফ ট্রাইং টু ডিভাইড দ্য ফোর্সেস যারা আন্দোলন করেছে, একটা অবিশ্বাস তৈরি করা, এটাই করা। এবং এটাকেই বলা হয় তখন যে ইচ্ছা করে এটা করা হচ্ছে কিনা। তো এই জিনিসগুলো কিন্তু মিডিয়ার দিক থেকেও একটা পজিটিভ ভূমিকা থাকতে হবে যাতে ওই অবস্থা সৃষ্টিটা না হয়। Why should media blame যে বিএনপি পারে নাই?
মিডিয়া বলতে পারে যে বিএনপি প্রচুর স্যার, এটা মিডিয়ার প্রশ্ন না স্যার, অন্যদের প্রশ্নটা আমি আপনার কাছে পৌঁছেছি। আমি সেটাই বললাম তো, আমি কথাটা সেটাই বলছি যে মিডিয়া এই প্রশ্নটাই নিয়ে আসে, আর যারা বলে যে ভালো করেছে তাদের টানে না আর কি। স্যার, বিএনপির আমলেও বাংলাদেশ দুর্নীতিতে প্রথম হয়েছে। বিএনপি যদি আবার ক্ষমতায় আসে জনগণের ভোটে, তাহলে দুর্নীতি প্রতিরোধের জন্য বা বাংলাদেশের যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেটা পূরণের জন্য আপনারা কোন কোন জায়গায় স্যার শক্তিশালীভাবে? দুর্নীতি বাংলাদেশের নয়, শুধু সারা বিশ্বেই দুর্নীতি ইজ এ প্রবলেম। আর বাংলাদেশের দুর্নীতি একেবারে রন্ধ্রে রন্ধ্রে মজ্জায় চলে গেছে। সুতরাং ওই যে বলা হচ্ছে যে বাংলাদেশে প্রথম হয়েছে, সেটা হচ্ছে দ্য মোস্ট প্রবাবলি দ্য লাস্ট পার্ট, যে হিসাব করে দেখা যাবে যে লাস্ট পার্ট অফ দ্য বিএনপি গভর্নমেন্টে এই রিপোর্টটা এসছে। তারপরে 5টা পার্টি যে আওয়ামী লীগ প্রথম হয়েছে, এটা কিন্তু আসে না, এটা আপনারা বলেনও না। না, সেটার জন্যই তো আজকে আওয়ামী লীগের এই অবস্থা। না, সে কথা বলছি তো। এখন বিএনপি বরাবরই দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছে, কথা বলেছে, চেষ্টা করেছে। দুর্নীতি দমন কমিশনটা কার তৈরি করা? বিএনপির তৈরি করা, বিএনপি গভর্নমেন্টের তৈরি করা। তো এই জিনিসগুলো কিন্তু সামনে আনতে হবে। শুধু একদিকে নেগেটিভ কথাটা আনলেই চলবে না, পজিটিভ কথাটা আনতে হবে, এবং পজিটিভ কথাটাকে দিয়ে আরও পজিটিভ যেন হয় সেই চেষ্টাটা করতে হবে। শুধু নেগেটিভ নিয়ে থাকলে চলবে না, অতীত নিয়ে থাকলে চলবে না, অতীত চারিতা নিয়ে থাকলে চলবে না। আপনি লুক ফরওয়ার্ড, সামনের দিকে দেখতে হবে আমরা কি করে করতে পারি, সেই চেষ্টা। আমি সেটাই স্যার জানতে চাচ্ছি আপনাদেরকে, যে 15 বছরের যে সংগ্রাম আপনাদের এবং যে দীর্ঘ অভিজ্ঞতা রাজনীতি, তার থেকে স্যার কি শিক্ষা নিয়ে আপনারা সামনের বাংলাদেশ গড়ার বেলায় পরিবর্তন আনবেন? আমরা তো আমাদের পরিবর্তনের সমস্ত যেটাকে আমরা বলি ডকুমেন্টস, এটা জনগণের সম্মুখে দিয়েছি। 31 দফা আমরা 31 দফা দিয়েছি, তারপরে আমরা কথা বলে যাচ্ছি। 31 দফা নিয়ে শুধু কথা বলছি, 31 দফা নিয়ে আমরা সারা বাংলাদেশ এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা সভা, সেমিনার সব কিছু করেছি এবং মেসেজটা পৌঁছে দিয়েছি। এবং আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে তাদের প্রায় 4000 আমাদের নেতাকর্মী, তাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করেছি। সুতরাং এই ব্যাপারটা আমরা অত্যন্ত সচেতন, আমরা কেয়ারফুল, এবং আমরা চেষ্টা করছি। রাতারাতি তো আপনার একটা বড় অসুখকে দূর করা যায় না, সেটা একটা ক্যান্সারের মতো চলে গেছে অলরেডি বাংলাদেশের মানুষের মধ্যে। এটাকে দূর করতে হলে সময়ের প্রয়োজন আছে, সবচেয়ে বড় যেটি গণতান্ত্রিক চর্চাটার প্রয়োজন আছে। যখনই পার্লামেন্টে সংসদীয় কমিটি গঠন হবে, পার্লামেন্টে যখন জবাবদিহি করতে হবে আমাদের ব্যুরোক্রেসির বড় বড় কর্তাদেরকে পার্লামেন্টের সামনে গিয়ে, যে এই কাজটা কেন হলো, এই কাজটা কেন হলো, এটার দুর্নীতি কেন হলো, তখন দেখবেন যে আস্তে আস্তে সেটা কমে আসবে। যেটা ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে হচ্ছে, ব্রিটেনে হয়, আমেরিকাতে হয়। ওখানে যে দুর্নীতি নেই তা তো না, সেই দুর্নীতি কিন্তু কন্ট্রোল হয়ে আসে ওই কারণে আর কি। ওই প্র্যাকটিসটা বাংলাদেশের দুর্ভাগ্যটা থেকে যে আমরা 53 বছর হয়ে গেছে, আমরা গণতন্ত্রের কোনো চর্চাই করিনি। গণতন্ত্রের চর্চা করতে গেলে এটা বাধা দেওয়া হয়েছে। আরেকটা বড় কথা কি, যে ব্যর্থতাটা কোথায়? আমার কাছে মনে হয় যে 53 বছরে একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার, শান্তিপূর্ণভাবে ক্ষমতায় আমরা পরিবর্তন আনবো, সেই কাজটাই করতে পারিনি। অ্যান্ড দ্যাটস এ ন্যাশনাল ফেলিয়ার। জাতিগতভাবে এটা একটা উদ্যোগ, আমাদের ব্যর্থতা। এই কাজটা যদি আমরা করতে পারতাম তাহলে আজকে এই সমস্যাটা হতো না। আর ডেমোক্রেসিকে প্র্যাকটিস করতে হবে, ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করতে হবে। আমাদের বিচার বিভাগ, আমাদের ব্যুরোক্রেসি, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেগুলোতে আপনার সত্যিকার অর্থেই একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গড়ে তুলতে হবে। এটাই হচ্ছে মূল কথা। স্যার, জনগণের মনে এখন একটা বড় প্রশ্ন, যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কবে দেশে আসবেন? আমরা আশা করছি খুব শিগগিরই, খুবই শিগগির। ডেট তারিখ আপনাকে আমি বলতে পারবো না, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা থেকে। এই দেরিটা স্যার কেন হচ্ছে, মানে কোন কোন জায়গায়? এটা ডিপেন্ড করছে আপনার মামলাগুলোর উপরে। এখনো সব মামলাটা শেষ হয়নি। এখনো শেষ হয়নি স্যার? না, সব মামলাগুলো শেষ হলে তখন আমরা চূড়ান্ত ডেট দিতে পারবো। স্যার, তরুণদের রাজনীতি নিয়ে এসে আপনি একটা বক্তব্য দিচ্ছিলেন যে একটা সময়, তো আপনি আজকেও বলছিলেন যে একটা সময় সব মেধাবী মানুষরা রাজনীতিতে ছিলেন এবং মাঝখানে আসলে তরুণরা রাজনীতিতে খুব অনাগ্রহী হয়ে পড়েছেন। এখন আবার দেখা যাচ্ছে তরুণরা রাজনীতিতে সরব হয়েছেন, তারা ভয়েস রেজ করছেন। এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন স্যার? তাদের জন্য কোনো রাজনৈতিক উপদেশ আছে কিনা আপনার? সমগ্র বিশ্বেই একটা
টেকনোলজির ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গেই যে প্রযুক্তির যে পরিবর্তন হয়েছে, যে রেভলিউশন হয়েছে, তার সঙ্গে সঙ্গে মানুষের মনোজগতও পরিবর্তন হয়ে গেছে। আর আমাদের মতো দেশে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কোনটা? যে আমাদের খাওয়া দাওয়া, অর্থাৎ আমাদের জীবিকাকে নিয়ে যাওয়া। এই জায়গাটাকে মানুষ প্রোটেক্ট করার জন্য, যে আমি যেন নিজে আপনার ভালো থাকতে পারি, দুবেলা দুমুঠো খেতে পারি, কাপড় চোপড় দিতে পারি পরিবারকে, মাথার উপরে শেল্টার থাকে, এবং একই সঙ্গে আমি যেন Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermex. ভবিষ্যতে আমার শিশুদেরকে লেখাপড়া, স্বাস্থ্যসেবা এসব দিতে পারি, তার জন্য একটা সিকিউর লাইফ, এটা আপনার আজকাল বেশিরভাগ ইয়াং জেনারেশনের মধ্যে এটা সবচেয়ে বড় একটা সমস্যা। দ্বিতীয়ত খেয়াল করে দেখবেন যে যারা শহরে বাস করে, বেশিরভাগ ক্ষেত্রেই ওয়েল টু ডু ফ্যামিলিজ, এরা কিন্তু তাদের সন্তানদেরকে দেশে পড়াশোনা করায় না, কোনো রকমে ও লেভেল এ লেভেল করিয়ে বিদেশে পাঠিয়ে। বেশিরভাগ পলিটিশিয়ানের বেলায়ও তাই স্যার, এখন দেখা যায় এভরি টাইম ইউ টক ট্রাই টু ব্লেম দ্য পলিটিশিয়ানস। 90% ব্যুরোক্রেটস খুঁজে পাবেন আপনি যাদের ছেলেমেয়েরা বিদেশে আছে। হোয়াই ডু ব্লেম? আমার ছোটো মেয়ে তো এখানেই চাকরি করে, আমার বড় মেয়েটা নিজেই স্কলারশিপ নিয়ে পড়ে গিয়ে সে ওখানে কাজ করে। তো এই যে রাজনীতিবিদদেরকে ব্লেম করার যে প্রবণতা, এটাকেও পরিহার করতে হবে, কারণ রাজনীতিবিদরা দেশ চালায়, পৃথিবী চালায়, এটা বাস্তবতা। তাদেরকে আবার দিয়ে কিছু হবে না। সুতরাং হোয়াই ডু ইউ ট্রাই টু ব্লেম দ্য পলিটিশিয়ানস অলওয়েজ? এই প্রবণতাটা একদম বাদ দিতে হবে। এখানে আমি ব্যক্তিগতভাবে ভুল করতে পারি, আমি ব্যক্তিগতভাবে দুর্নীতি করতে পারি, ব্যক্তিগতভাবে বড় ভুল করতে পারি, কিন্তু পলিটিশিয়ানস অ্যাজ এ হোল আমরাই তো আমার একটু সবচেয়ে কষ্ট বিয়ার করি। আমরা জেলে যাই, আমরা ফাঁসিতে যাই। আমার বড় মেয়ে কমপ্লেন করে যে আমার বাবা ছোটোবেলা আমাদেরকে কোনো সময় দিতে পারেনি, কারণ আমি পলিটিক্সের মধ্যে হাউ ডু ইউ এক্সপ্লেইন ইট? কিন্তু আপনার কি মনে হয় না স্যার আমাদের রাজনৈতিক যে শিষ্টাচার সেই জায়গায় পরিবর্তন? আমি না, এটা হচ্ছে সিস্টেমের ব্যাপার, এটা হচ্ছে আমাদের কালচারের ব্যাপার। আমরা ওই কালচারটাকে গড়ে তুলতে পারিনি, নট অনলি পলিটিশিয়ানস। আমি আপনাকে এক এক করে বলি। ভারতে জওহরলাল নেহেরু যখন প্রধানমন্ত্রী হলেন, ভারতের 47 পরেই তিনি পুরো শিক্ষা ব্যবস্থার উপরে জোর দিলেন, হ্যাঁ, এবং সে বিভিন্ন ইউনিভার্সিটি গড়ে তুললেন বিভিন্ন জায়গায়। পাকিস্তানে আমরা তখন আমাদের নেতারা তখন ঠিক করলেন যে না, আমার পাকিস্তানকে প্রোটেক্ট করার জন্য আমার সেনাবাহিনীকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে, এবং অ্যাকর্ডিংলি তারা ওই সশস্ত্র বাহিনীর উপরেই সবচেয়ে বেশি জোর দিলেন। ফলে হলো কি, আপনার পাকিস্তানে এই সেনাবাহিনীর যে প্রাধান্য সেটা বাড়তে থাকলো। মোহাম্মদ আলী জিন্নাহ মারা যাওয়ার পরে লিয়াকত আলী খানকে গুলি করে মেরে ফেলা হলো। তারপর থেকে পাকিস্তানে কিন্তু আপনার গণতন্ত্রের চর্চা হয়নি, আর্মিটা এই ঢুকে পড়েছে। ওই লিগেসিটা আমরা বহন করেছি, ওই লিগেসি বাংলাদেশেও এসে এখানেও আপনি দেখবেন যে গণতন্ত্রের চর্চা যখনই করতে গেছে তখনই কাট করে ফেলে দিয়েছে। গণতন্ত্রের চর্চা এখানে হয়নি। ওই গণতন্ত্রের চর্চাটাকে আপনি যদি একেবারে আমাদের জীবনের সঙ্গে জড়িত না করতে পারেন, পলিটিক্যাল কালচারটাকে যদি আপনার ডেমোক্রেটিক কালচার করতে না পারেন, তাহলে আপনি যতই ইলিনিয়াস ইউনিভার্সিটি বা আপনার কলম্বিয়া ইউনিভার্সিটি বা অক্সফোর্ড কেমব্রিজে পড়ে আসেন, কোনো কিছু করতে পারবেন না। স্যার এই দায়িত্বটা কাদের উপরে? এই দায়িত্বটা সম্পূর্ণভাবে যারা দেশ পরিচালনা করেন তাদের উপরে। এই দায়িত্বটা নির্ভর করে যারা পিতা মাতা আছেন তাদের উপরে, সামগ্রিকভাবে জাতির উপরে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। হ্যাঁ, এটা অত্যন্ত সত্য কথা যে একটা জাতি নির্মাণ হয় এবং তার হয় নেতৃত্বের মাধ্যমে। তো সেই নেতৃত্বটা দুর্ভাগ্যজনকভাবে আমি ব্যক্তিগতভাবে মনে করি জিয়া রহমান সাহেব ছাড়া কারোর মধ্যে পাইনি। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি সেই চেষ্টাটা করেছেন, ওই চেষ্টাটা তিনি করেছেন, যার ফলে তিনি আপসীন নেত্রী হয়েছেন। বাকি সময়টা আমরা দেখেছি আপনার শুধু দুর্নীতি আর দুর্নীতি। 15টা বছর যা দেখেছি ওটা কল্পনাও করা যাবে না। এগুলোই তো শেষ করে ফেলেছে আমাদেরকে। আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট হওয়ার পরে 3টা নির্বাচন হয়েছে, যে 3টা নির্বাচনে আমরা মোটামুটি ভালো করেছিলাম এবং আমরা আপনার এগোচ্ছিলাম। আপনার একটা 2 পার্টি সিস্টেম ইভলভ হওয়ার চেষ্টা হচ্ছিল। নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করেনি। আপনি অর্থনীতি দেখেন, ওই সময়ে অর্থনীতির যে প্রবৃদ্ধি সেটা সবচেয়ে বেশি হয়েছে।
দ্যাট মিনস একটা ডেমোক্রেসি যখন থাকে তখন কিন্তু সেখানে ইকোনমিও বেটার থাকে। এই জিনিসগুলো আমরা দুর্ভাগ্যক্রমে আপনার সরে গেছি। আমি অনেক আগে আপনাদের টেলিভিশন সেন্টারে যেতাম, অনেক আগে, এবং যখন আপনার টক শো, অনেকগুলো টক শোতে আমি বিভিন্নভাবে আপনার অংশ নিয়েছি। আমার কাছে মনে হতো যে টক শো মানে হচ্ছে শুধু ঝগড়া করার জায়গা, এবং একটা নেগেটিভ একটা অবস্থাতে আমার দেখা গেছে কেউ কেউ চেয়ার ছেড়ে উঠে চলে গেছেন, একজন আরেকজনকে মারতে গেছেন। তো দ্যাটস এ ব্যাড কালচার। আপনি টক শোটাকে এমন জায়গায় আমরা নিয়ে আসতে পারি কিনা চেষ্টা করে, যেখানে পজিটিভ জিনিসটা আসবে, আলোচনা সমালোচনা সব থাকবে, কিন্তু প্রতিহিংসা প্রতিশোধ এই বিষয়গুলোকে কিন্তু আপনার অ্যাভয়েড করা যায়। এবং যে কথা দেখেন, আপনি তো বিএনপির কথা বলছেন, এত বড় একটা আপনার পরিবর্তন, বিএনপির 15 বছরের নির্যাতন নিপীড়ন, তারপরে প্রথম যেদিন আমরা স্বাধীন হলাম বলা যেতে পারে, যে মুক্ত হলাম ফ্যাসিজম থেকে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কী বললেন, তার প্রথম বক্তৃতা বললেন, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আমরা এখন আসুন নতুন করে ভালোবাসার সঙ্গে পারস্পরিক মর্যাদার মধ্যে দিয়ে মানবিক মূল্যবোধকে সামনে নিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলি। একবারের জন্য হাসিনার নাম উচ্চারণ করেননি তার পুরো বক্তব্যে। দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিএনপি অ্যান্ড আদার পার্টিস। এই কারণেই বিএনপি নিঃসন্দেহে একটা পুরো ডেমোক্রেটিক দল, এবং আমরা বিশ্বাস করি এই ডেমোক্রেটিক দলই বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সক্ষম হবে। স্যার, দীর্ঘদিনের রাজনীতিতে অনেক সংগ্রাম, অনেক নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন, অফকোর্স রাজনীতি করেছেন দেশকে ভালোবেসে। কেমন বাংলাদেশের স্বপ্ন দেখেন স্যার? আমার একটা বই আছে, বইটা আমার না, বইটা আমার বক্তৃতা বিবৃতি এগুলোর ওপরে। আমি যখন যে সময় বক্তৃতা, আমার আবার লেখার অভ্যাস নেই, খুব খারাপ এটা। তো ওই বক্তৃতা বিবৃতিতে আমার বইটার নামই হচ্ছে আমার স্বপ্ন আমার দেশ। আমি সবসময় বাংলাদেশে যে স্বপ্নটা দেখি সেটা হচ্ছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ। আমি সবসময় বাংলাদেশের স্বপ্নটা দেখি সেটা হচ্ছে যে আমার সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, যাদের কথা আজকাল আমরা কেউ বলি না, তারা যেন পেট ভরে দুবেলা খেতে পান, মোটা কাপড় পরতে পান, তাদের পরিবার পরিজনকে তারা যেন ভালো রাখতে পারেন, তাদের সন্তান যেন স্কুলে যেতে পারে, তারা যেন স্বাস্থ্যসেবা পায়। এটাই হচ্ছে আমার স্বপ্ন। অনেক ধন্যবাদ স্যার। আপনি বলছিলেন যে টক শোর ধরনে একটু বদল আনেন, পজিটিভিটি চালু করেন, এবং সেই জায়গায় যদি বলি আপনি চমৎকার আবৃত্তি করেন। এই মুহূর্তে দেশকে মনে রেখে কোন কবিতার কথা মাথায় আসছে এখন এই মুহূর্তে? এটা আপনার আমার জন্য খুঁজে বের করা কঠিন। তারপরে 1971 সালে যখন আমরা যুদ্ধের সময় আপনার রাইফেল নিয়ে আপনার অন্ধকারের মধ্যে দল বেঁধে হাঁটতাম, হ্যাঁ, তখন এই কথাটা প্রায় মনে হতো, এই কবিতাটা প্রায় মনে হতো আর কি, যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সে যে তোমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আসলে এটাই হচ্ছে আমার সবচেয়ে মনে হয় যে এই কথাগুলো যে আমরা ধারণ করি, বিশ্বাস করি। এই যে আপনার সুজলা সুফলা শস্য শ্যামলা কথা যদি আমরা বলি, এটাকে যে আমরা ধারণ করি মনের মধ্যে, এই যে আমরা বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে আমরা কথাটা বলি, এই কথাগুলো থেকে যে এগুলোকে ধারণ করতে হবে আপনাকে, এগুলোকে মনের মধ্যে নিয়ে নিতে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আরেকটা কথা আছে, এটা রবি ঠাকুরের একটা গান আছে, তার মধ্যে একটা ছত্র প্রায় মনে পড়ে। অনেকে আবার আমাকে সমালোচনা করে যে আমি শুধু রবি ঠাকুরের কথা বলি। ওনার আছে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ মাগি। এটাকে একটা বড় কথা। চারদিকে তাকিয়ে দেখি না আমরা মানুষের কত কষ্ট, কত আমি আমারটা নিয়েই আছি, আমার ক্ষুদ্র দুঃখ কষ্ট নিয়েই তো, কিন্তু আরেকটা মানুষের তো অনেক দুঃখ কষ্ট আছে। চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সবই তুচ্ছ মাগি। তুচ্ছ মনে করতে হবে, এটাকে বড় করে দেখতে হবে। আর এগিয়ে আমরা বাংলাদেশের মানুষ সবসময় গেছি। আমি নেগেটিভ এতে কখনো চিন্তা করি না। আজকে তো আমাদের সে মানুষই তো লড়াই করেই পর্যন্ত এসছে। প্রত্যেকবার তার অধিকার সে নিজে লড়াই করে আদায় করে নিয়েছে, কেউ দেয়নি তাকে, তাই না? সেই অধিকারটাকে সুরক্ষা করার দায়িত্ব হচ্ছে আপনার এই হোয়াইট কালার পিপুল। এই কথাটা কিন্তু আমরা কেউ বলি না। পলিটিশিয়ানদের কথা বলি, পলিটিশিয়ানসদের সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট কালার পিপুল হচ্ছে আমাদের আমলারা। আপনি বিশ্বাস করবেন,
শুনলে অবাক হবেন, একটা বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য ঘুষ অফার করে। কুড ইউ বিলিভ ইট? দিস হ্যাজ বিকাম ইয়ার বাংলাদেশ। মানে একেবারে মোরালটা ভেঙে দিয়েছে, একেবারে তার যে মানুষের চিন্তা ভাবনা করার এগুলোকে ভেঙে দিয়েছে, নষ্ট করে ফেলেছে। এটাকে গড়ে তুলতে সময় লাগবে, রাতারাতি মবক্রেসি দিয়ে সেটা আপনার যাবে না। এখানে ধীরে ধীরে ধৈর্য ধরে মেরিটোক্রেসি আনতে হবে, মেধাকে আনতে হবে। আর মেধা ছাড়া কিন্তু কোনো পথ নাই। আপনার এটাকে বাদ দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। ইট মাস্ট বি এ রুল অফ দ্য এলিট। যারা মেধাবী মানুষ তাদের, এলিট বলতে আমি কিন্তু অন্য এলিট বোঝাচ্ছি না, বুর্জোয়ানা না, এলিট বলতে আমি বুঝাচ্ছি আপনার পুরোপুরি মেধাবী মানুষের, তাদের রুল আনতে হবে। তারা নিঃসন্দেহে অনেক ভালো করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তাদেরকে মাটির সঙ্গে সম্পর্ক রাখতে হবে। স্যার, এই সরকার যখন গঠন হলো তখন সকলে ওই যে সংস্কার কথাটা সবচেয়ে বেশি। Primacy in build. German technology. Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. এসেছে এই সংস্কার একটা বেসিক সংস্কার করবে, আপনারাও বলেছেন স্যার ন্যূনতম সংস্কার। এই সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? তারা কতটা ভালো করেছে, খারাপ করেছে? তারা তো অত্যন্ত আন্তরিক। তারা তো আপনার যে কমিশনগুলো করে দিয়েছে, সেই কমিশনের ফলে আপনার আলোচনা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো ওপেনলি, ও আপনার টেলিভিশন রেখে আপনার সব আলোচনা করছে, একদম ওপেন সব কিছু। এটা একটা বিরাট কাজ, নিঃসন্দেহে এটা অ্যাপ্রিসিয়েবল। এবং আমি মনে করি যে এইটাই আপনাকে যখন জনসমক্ষে আপনি আসবেন, ওই জায়গাটাকে আপনাকে শুড বি ইউল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল আর কি। সেই জন্যই তো আমরা পার্লামেন্টে চাই, পার্লামেন্টেতে জবাব দিতে থাকে, পার্লামেন্টে ইউ আর অ্যাকাউন্টেবল টু পিপল, তাই না? তো সেই জায়গাটাতে ফিরে আসতে হবে এবং আপনার মানুষকে মর্যাদা দিতে হবে, তার মানবিক মর্যাদাকে নিশ্চিত করতে হবে, আর অন্যের মতকে বিশ্বাস সহনশীলতা মর্যাদা দিতে হবে। এই বিষয়গুলো না হলে তো আপনার গণতন্ত্র হবে না। স্যার, ঐক্যমত্য কমিশনের অগ্রগতি নিয়ে কি বলবেন? ভালো করছে তো, খারাপ না। আমি দেখলাম অনেকগুলো জায়গাতেই, তো আমরাও আপনার একদম প্রেস কনফারেন্স করে বলেছি যে আমরা কতগুলো জায়গায় আপনার প্রায় 80% আমরা তো একমত হয়েছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কষ্ট করে আমার ইন্টারভিউ নিয়েছেন। জনগণের জন্য যদি কিছু বলতে চান, চ্যানেল আইতে আপনার অনেক দিন আমি কোনো প্রোগ্রামের সঙ্গে সংযুক্ত হইনি। বহু আগে জিল্লুর ভাই তৃতীয় মাত্রায় যেতাম মাঝে মাঝে, এখন সেটাও তো যাওয়া হয় না, কয়েক বছর ধরেই প্রায়। বাট চ্যানেল আই নিঃসন্দেহে বাংলাদেশে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে অনেক, কিন্তু সেই সঙ্গে আবার একটা তাদের একটা সুনামও আছে যে বাংলাদেশের যে কালচার সেটাকে তারা তুলে ধরার চেষ্টা করে এবং সেই কালচারে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্যাপার হচ্ছে জানেন, মানে সামগ্রিকভাবে এই আমি যেটাকে বলি যে হোয়াইট কালার পিপল, আমরা যতক্ষণ পর্যন্ত না আত্মসম্মান আমাদের বেশি হবে, চাটুকারিতাবাদ না দেব, অর্থকেই প্রধান জিনিস মনে না করব, ততক্ষণ পর্যন্ত এই প্রবণতাগুলো থাকবে। এই জিনিসগুলোকে আমাদেরকে আস্তে আস্তে কাটায় উঠতে হবে। আমাদের নতুন প্রজন্ম যেটা, সেই প্রজন্ম কিন্তু অনেক অনেক বেশি অ্যাডভান্স আমাদের চেয়ে। আমরা তো বুড়ো মানুষ, এরা কিন্তু অনেক বড় করে থাকে। এদের মধ্যে দেশপ্রেম সৃষ্টি করতে হবে এবং দেশে ফিরে আসব। আমাদের বন্ধুরা, আমাদের সময়কার বন্ধুরা, সমসাময়িক বন্ধুরা সবাই বাইরে গিয়ে পড়াশোনা করেছে, স্কলারশিপ নিয়ে আবার দেশে ফিরে এসছে। এসে কেউ আপনার ইউনিভার্সিটিতে জয়েন করেছে, কেউ পাবলিক সার্ভিস কমিশনে গেছে, এই কাজগুলো করেছে। কিন্তু আজকালকার ছেলেরা আর কেউ দেশে আসে না, কেউই দেশে ফেরে, 90% ফেরে না দেশে। এই যে প্রবণতা, ব্রেইন ড্রেন সব হয়ে গেছে, শুধু শুধু দোষ দিতে পারবে। আমার এখানে তো ব্রেইন ড্রেনও হয়ে গেছে প্রচুর। তো সেই জায়গাগুলো তো আমাদেরকে সেইভাবে দেখতে হবে। চীনে যখন তারা নতুন করে শুরু করলো কাজ, নিউ চায়না তৈরি করবে এবং আপনার ডেং শিয়াওপিংয়ের পরে ওপেন আপ করলো যখন, তখন তারা চাইনিজ যে সমস্ত শিক্ষাবিদ বিদেশে ইউনিভার্সিটিতে পড়াতো তাদেরকে ডাবল স্যালারি দিল, অফার করলো আমার ইউনিভার্সিটিতে চলে আসো। সবাইকে ব্যাক করে নিয়ে চলে গেল চায়নাতে। এখন চাইনিজ যারা আপনার শিক্ষকতা করে বা ইউনিভার্সিটি, 90% ওয়েস্টার্ন এডুকেটেড। তাদের পলিট ব্যুরোতে যে 25 জন সদস্য, তাদের মধ্যে শুনলে আপনি নিশ্চয়ই জানেন, তাদের মধ্যে 25 জনই হচ্ছে আপনার
দে আর হাইলি এডুকেটেড অ্যান্ড টেকনোক্রেটস। এই যে পরিবর্তনটা, এটা যদি আমরা না আনতে পারি, আমরা আপনার টম ডিক হ্যারিকে আপনার দেশের নেতৃত্ব দেব, আর দেশ পরিচালনার দায়িত্ব দেব, যার আপনার শুরু হচ্ছে আপনার আদম ব্যাপারী, তাকে বানিয়ে দেব আপনার অর্থমন্ত্রী, তো তাহলে কেমন করে হবে? হাউ ডু এক্সপেক্ট? তাই করেছি কি অতীতে এই সরকার, আমাদের সরকার তাই করেছে। আপনার নেতাকর্মীরা সহ বাংলাদেশের অনেক মানুষ আপনাকে দেখছেন, তাদের জন্য কি বলবেন? আমার তো কথা সারা জীবন একটা কথাই বলে এসছি। প্রথমে তরুণদের জন্য বলি, কে আছো জোয়ান হাও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এটা সবসময় বলেছি, এখনও বলছি। আবারও বলছি যে হতাশাবাদীরা হতাশ থাকবেন না কেউ। সে তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আর একটি কথা যেটা বলতে চাই, দেশকে সবাই আমরা ভালোবাসি, বিশেষ করে তরুণ প্রজন্মকে বলতে চাই যে দেশটাকে সত্যিকার অর্থেই ভালোবাসুন, পরিবর্তন আনার চেষ্টা করুন, এবং সব মানুষ যেন ভালো থাকে সেইভাবে বিভিন্নভাবে আমরা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে কাজ করি। থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। আশা করছি আমাদের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও দেখা হবে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর জানতে অন্য কারোর সঙ্গে নিশ্চয়ই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।